আজকের লেকচারটা কোনো গোছানো লেকচার না। তোমাদের শুধুমাত্র 22 তারিখে যে পরীক্ষাটা আছে, ওই পরীক্ষার জন্য একটা বেসিক আইডিয়া দিচ্ছি যাতে চ্যাপ্টার 1 থেকে তুমি অ্যান্সার করতে পারো। আর আমি সবসময় চ্যাপ্টার 1টা স্কিপ করার ট্রাই করি, কারণ আমি সবসময় চাই তোমরা যদি পরীক্ষা হলে বোর্ড পরীক্ষা অ্যাকচুয়ালি এইচএসসি পরীক্ষা যদি অ্যান্সার করো, তাহলে চ্যাপ্টার 3, 4, 5, 6 যেহেতু নাই, এই তিনটে থেকে ম্যাক্সিমাম অ্যান্সার করো। তারপরে তুমি চ্যাপ্টার 2-এ আসো, কারণ এইসব জায়গায় কি মার্ক কাটার মতো জায়গা থাকে না, তো কাট টু কাট মার্ক পাওয়া যায়। আর চ্যাপ্টার 1 যেটা সেটা থ্রি টাইপ কোশ্চেন, তো সো মার্ক কাটার জায়গা থাকে। ওকে। তারপরও টেস্টের জন্য আমি কিছু বেসিক আইডিয়া দিই যাতে তোমার কিছু হলেও লিখতে পারো। সো এই চ্যাপ্টার 1 যেটা আছে, এখান থেকে বেশিরভাগ কোশ্চেনগুলো আমরা সংজ্ঞা পড়বো, এর সুবিধা কি, অসুবিধা কি, আর ব্যবহার কি। দেখো, প্রথমে একটা কোশ্চেন নিচ্ছি, সেটা হচ্ছে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম কি। সো এটা সুন্দর করে সংজ্ঞা বই দেওয়া আছে, তোমার রিডিং পড়লেই হবে। আমি একটু বেসিক আইডিয়া দিই। আইডিয়া হচ্ছে গ্লোবাল ভিলেজকে আসলে একটা ভিলেজের সাথে তুলনা করা হয়েছে। যেমন নর্মালি একটা গ্রামে কি হয়, যে একটা গ্রামে 20-30টা বাসা থাকে, যেখানে কোন বাসায় কি ঘটতেছে সবাই জানে, গ্রামের লোকজন। ঠিক সেম ভাবে এই পুরো বিশ্ব যেটা আছে, এই বিশ্বটার প্রত্যেকটা দেশকে বা প্রত্যেকটা কান্ট্রিকে এক একটা গ্রামের মতো চিন্তা করা হয়েছে, যেখানে কি করা হচ্ছে, কোন দেশে কি ঘটতেছে ইজিলি নিউজ পাওয়া সম্ভব। সাপোজ তুমি বাংলাদেশে আসছো, আহ ইউএসএ বা ইউকে তে কি ঘটতেছে, তুমি ইন্টারনেটের মাধ্যমে বা টেকনোলজি ইউজ করে খবরটা পাওয়া যাচ্ছ। তার মানে কি, পুরো পৃথিবীটা একটা গ্রামের মতো চিন্তা করা হচ্ছে। অথবা অনেক সময় একটা কথা বলা হয় যে পুরো বিশ্ব এখন মানুষের হাতের মুঠো এসে চলে চলে এসেছে। তো এইটা যে কথাগুলা, এই সবকিছু আসলে বিশ্বগ্রামের কনসেপ্ট। তোমার টেক্সট বই দেখবে সুন্দর করে সংজ্ঞা লেখা আছে। এখন দেখো, বিশ্বগ্রামের যদি উপাদান পরীক্ষা হলে আসে, তোমরা কি বলবো যে বিশ্বগ্রামের উপাদানের প্রথম উপাদান হলো হার্ডওয়্যার, সেকেন্ড উপাদান হলো সফটওয়্যার। আমি যখন চ্যাপ্টার 3 পড়াচ্ছিলাম, আমি বারবার বলছিলাম যে একটা ডিভাইস তখনই কাজ করে বা তখনই অ্যাক্টিভ হয় যখন এর হার্ডওয়্যার পার্ট আর এর ভিতরে সফটওয়্যার পার্টগুলো আসলে অ্যাক্টিভ হয়। যেমন আমাদের মোবাইল ফোন যেটা টাচ করতে সেটা হার্ডওয়্যার, এর ভিতরে যে অ্যাপগুলো আছে এগুলো সফটওয়্যার। এখন দেখো, মোবাইল ফোনে আরেকটা কি আছে, ডাটাই আছে অবভিয়াসলি। তোমার আমার যতগুলো কি ইনফরমেশন সবগুলো তো আসলে অ্যাকচুয়ালি ডাটা। আচ্ছা, আরেকটা কি জিনিস লাগবে আমার, সেটা হলো ক্যাপাবিলিটি। তার মানে কি, তোমার কাছে ডিভাইস আছে বাট তুমি জানো না আসলে একটা মোবাইল ফোন চালাইতে কি হবে। তার মানে কি, মানুষের ওই নলেজটা লাগবে বা ওই জ্ঞানটা লাগবে যে আসলে আসলে একটা মোবাইল ফোন চালায় কিভাবে। আর 5 নম্বর যে পয়েন্ট লাগবে সেটা হলো ইন্টারনেট কানেক্টিভিটি। মানে কি, অবশ্যই তোমার ইন্টারনেট থাকতে হবে। তোমার যদি ইন্টারনেট না থাকে, তোমাকে কখনো সম্ভব না যে আমার সাথে কমিউনিকেট করা বা দেশের বাইরে কারোর সাথে কমিউনিকেট করা। সো এই 5টা জিনিস হলো গ্লোবাল ভিলেজের উপাদান, যে হার্ডওয়্যার লাগে, আমাদের সফটওয়্যার লাগে। হার্ডওয়্যার সফটওয়্যারের মাধ্যমে ডিভাইসটা অ্যাক্টিভেট হয়, এবং আমরা আসলে নর্মালি ডাটা নিয়েই কাজ করি। যা কিছু নিয়ে বলতে সবকিছু ডাটা। এই জন্য দেখবা যে ফিউচারে এখন অনেক বেশি ডাটা মাইনিং বা ডাটা স্টোর বা ডাটা সায়েন্টিস্ট, এদের অনেক বেশি ডিমান্ড। এবং অবভিয়াসলি তোমার ক্যাপাবিলিটি লাগবে, হিউম্যান ক্যাপাবিলিটি, যে হ্যাঁ আমরা ইউজ করতে পারি, এবং ইন্টারনেট কানেক্টিভিটি। এবং তারপর তোমার পড়বা যে সুবিধা, 4-5টা সুবিধা পড়বা। এখানেও 4-5টা তুমি অসুবিধা পড়বা। সুবিধা কি কি, যে হ্যাঁ, আমাদের এর কারণে আমাদের কি অনেক সময় বাঁচে, টাইম সেভ হচ্ছে, আমরা কাজগুলো অনেক দ্রুত করতে পারতেছি, অনেক লং ডিস্টেন্সে কমিউনিকেট করতে পারতেছি, জীবন অনেক বেশি ফাস্টার হয়ে গেছে। অসুবিধা কি, যে মানুষ অনেক বেশি ডিভাইসের প্রতি ডিপেন্ডেন্ট। এখন দেখবা যে অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করি, সবাই যে সারাদিন মোবাইল ফোন নিয়ে থাকে, আগের মতো আসলে মাঠে খেলাধুলা বা এই জিনিসগুলো হচ্ছে না। বা অনেক একটা ডিভাইস অনেকক্ষণ ধরে ইউজ করার কারণে তোমার বডির উপর একটু হলেও ইম্প্যাক্ট পড়ে, যেটা হয়তো হয়তো আমরা বুঝতে পারি না, বাট অ্যাকচুয়ালি পড়ে। তো এটাই তুমি হলো গুগলে সার্চ করলে বা তোমার টেক্সট বই দেখলে, অথবা এখন চ্যাট জিপিটি আছে ওখানে লিখলে তুমি অনেক সুবিধা অসুবিধা পাওয়া যাবে। তার মানে কি, যদি পরীক্ষা হলে দেখো যে গ্লোবাল ভিলেজ থেকে কোশ্চেন আসছে, তুমি ফার্স্ট তুমি সংজ্ঞা লিখবা, এর উপাদান কি কি লিখবা, একটু শর্ট নোট দিলা, দেন সুবিধা অসুবিধা। তো এটা যদি ঘ নাম্বার কোশ্চেনে যদি আসে, সো 3 থেকে 4 মার্ক পাওয়া যাবে। ওকে, এরপরে কোশ্চেন দেখি। এই কোশ্চেনগুলো থেকে শুধুমাত্র সংজ্ঞায় আসে যে ভিডিও কনফারেন্সিং কাকে বলে। যেমন সাপোজ না, তুমি ভিডিও কল কার সাথে কথা বলতেছো, এটা ভিডিও কল কনফারেন্সিং। টেলিকনফারেন্স কাকে বলে, টেলিফোনে কার সাথে কথা বলতেছো, টেলিকনফারেন্সিং। আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, যেটা বর্তমানে আসলে অনেক বিজনেস মার্কেটে অনেক ইউজ করা হচ্ছে, তোমরা অনেকেই করো হয়তো। টেলিমেডিসিন কাকে বলে, টেলিমেডিসিন মানে কি, আমি হলো সাপোজ বাংলাদেশে আছি, ইন্ডিয়ার কোনো একটা ডক্টরের সাথে সাথে কি করবো, অ্যাপয়েন্ট ঠিক করছে, তার কাছে ভিজিট করবো বা তার কাছ থেকে আমি চিকিৎসা গ্রহণ করবো। সে কি করতে, এখানে আমি কি করতে পারি, ইন্ডিয়া না জানে না গিয়ে আমি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অথবা টেলিফোনের মাধ্যমে কথা বলে তার কাছ থেকে প্রেসক্রিপশন করে নিতে পারি, বা তার কাছ থেকে এই নলেজটা নিতে পারি যে আমার কি কি সমস্যা, আমার কিভাবে চিকিৎসা করা উচিত আমার। তো এই যে যা কিছু বললাম, এই সব কিছু টেলিমেডিসিনের মধ্যে পড়ে। তো এটা জাস্ট সংগ্রহ করবো। ঠিক সেম ভাবে ই কমার্স কাকে বলে সংজ্ঞা বুঝতে করে নিব। ওকে, ভার্চুয়াল রিয়েলিটি, এটা কি ইম্পর্টেন্ট।
ওকে, ভার্চুয়ালিটির সংজ্ঞাটা পড়বা। ভার্চুয়ালিটি কি হচ্ছে, যে একটা ভার্চুয়াল সিনারিও দিচ্ছে, অ্যাকচুয়ালি ইমেজ মানে রিয়েল লাইফ কোনো কিছু না, যা কিছু দেখতেছি সবকিছু আসলে অ্যাকচুয়ালি ভার্চুয়াল। তো এখান থেকে সুন্দর করে ভার্চুয়াল সংজ্ঞা পড়ে নেবা। আমরা দেখবা যে ওই যে আমরা মুভি দেখি, ইনফ্যাক্ট ঢাকায় অনেক সিনিপ্লেক্সে যে 3D মুভি দেখি আমার সানগ্লাস পরে, যে অ্যাকচুয়ালি আমার চোখের চোখের সামনে মনে হচ্ছে যে সবকিছু রিয়েল, বাট অ্যাকচুয়ালি সবকিছু কি রিয়েল না। যেখানে বা অনেক ধরনের দেখবা যে ডিজিটাল যে মুভিগুলা বানানো হয়, বা ডিজিটাল যে গেম গুলা খেলানো হয়, বা বডি স্যুট পরে যে আমরা গেম গুলা খেলি, এগুলো আসলে ভার্চুয়ালিটির মধ্যে পড়ে। তোমরা দেখবে রিসেন্টলি, রিসেন্টলি না অনেক আগে শাহরুখ খান একটা মুভি আসছিল রাওয়ান। রাওয়ান যে মুভিটা আসছিল, তো রাওয়ান মুভিতে শাহরুখ খানের যে মানে অ্যাক্টিংটা ছিল, যে পার্টটা ছিল, যে হিরোর যে পার্টটা, ওর পুরোটা গেমের উপর বেস করে, এবং ওই গেমটা আসলে অ্যাকচুয়াল কি ভার্চুয়াল ছিল। আর ভার্চুয়ালি কি হয়, একটা ডিসপ্লে থাকে, তোমার হাতে গ্লোভস পরানো হয়, একটা বডি স্যুট পরানো হয়, তোমাকে সানগ্লাস পরানো হয়, এবং অবভিয়াসলি কি তোমার ওখানে অ্যাপ্লিকেশন থাকে। অ্যাপ্লিকেশন না থাকলে তো তোমার ডিভাইস গুলো কাজ করবে না। তোমার তুমি যে বডি স্যুটটা পরে আছো, বা যে হ্যান্ড গ্লোভসটা পরে আছো, বা যে সানগ্লাসটা পরছো। আচ্ছা, আর সিমুলেশন কি মিন করে? সিমুলেশন আসলে মিন করতেছে এটা, যে আর রিয়েল লাইফের সাথে ভার্চুয়াল লাইফে একটা কমিউনিকেশন করা, সিমুলেট করা, যাতে তুমি জিনিসটা আসলে ইমাজিন করতে পারো যে আসলে ঘটনা কি ঘটতেছে। সিমুলেশন জিনিসটা আরেক জায়গায় ইউজ করা হয়। সাপোজ ধরে নাও, আমি ধরে নাও একটা মোবাইল ফোন আমি আসলে নতুন বানানোর ট্রাই করতেছি। তো মোবাইল ফোনটা আসলে রিয়েল লাইফে বানানোর আগে ওটা আমি আসলে কম্পিউটারের ভিতরে ভার্চুয়ালি চালাই। হুম, যখন আমরা কম্পিউটারের মধ্যে ভার্চুয়ালি চালাই, তোমরা দেখছো কিনা আমি জানি না, তোমার অনেক খেয়াল করলে দিতে পারবা। সেটা হচ্ছে একটা কম্পিউটারের ভিতরে একটা মোবাইল ফোন ইউজ করতে, অথবা তুমি এটা এটা তোমরা ইউজ করছে যে কম্পিউটার ভিতরে ক্যালকুলেটর ইউজ করতেছে। সো এই ক্যালকুলেটরটা কম্পিউটারের ভিতরে যে ঠিকঠাক মতো কাজ করে, দেন এটা বাইরে আমরা ডেভেলপ করি, এর সাথে সফট হার্ডওয়্যার পার্ট অ্যাড করে মার্কেটে সেল করি। তো এটা আসলে রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করার আগে এটা আসলে আমরা যে কম্পিউটারের ভিতরে চালাই, দেখতেছি যে সে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, এটাকে বলা হয় সিমুলেশন করা। ইনফ্যাক্ট সিমুলেশন ওয়ার্ডটা তোমরা যদি ফিউচার ইঞ্জিনিয়ারিং করো, বা ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্টে পড়ো, তো তোমাদের ফাইনাল ইয়ারে থিসিস করতে হবে। যখন তুমি থিসিস করবা, তখন তোমাকে এরকম অনেক কিছু ডিভাইস ডিজাইন করতে হবে, বা মেশিন ডিজাইন করতে হবে, যখন তুমি আসলে এটা সিমুলেট করবা, ওখান থেকে ওয়ার্ডটা আসছে সিমুলেশন। আচ্ছা, আরেকটা উপাদান হচ্ছে জিওমেট্রি। আচ্ছা, জিওমেট্রিটা কি মিন করতেছে? জিওমেট্রিটা এই জিনিসটা বোঝার জন্য আমার আরেকটা এক্সাম্পল নেই। সাপোজ ধরে নাও তোমরা তোমাদের আশেপাশে অনেক তোমাদের ফ্রেন্ড দেখবা যে অ্যাবনর্মাল, বা আমরা স্পেশাল চাইল্ড যেটা বলি। তো ওদের কাছে কি দেখবা, যে আমরা আমাদের জীবনে যে সহজ কাজগুলো অনেক ইজিলি করতে পারি, ওরা করতে পারে না। সাপোজ ধরে নাও তুমি একটা নির্দিষ্ট ডিস্টেন্সে আমার থেকে আসো, আমি এখানে আসি, তুমি এখানে আসো। তো আমি তোমার সাথে একটা বল থ্রো করলাম, তো তুমি ইজিলি বলটা ক্যাচ করতে পারবা। বাট তুমি যখন বলটা ক্যাচ করতেছো, এখানে তুমি অনেকগুলো কাজ করতেছো। তুমি হলো এটা মেজার করতেছো আসলে বলটা কত ডিস্টেন্স থেকে আসতেছে, আর বলটা কতটা স্পিডে আসতেছে, বা বলটা কতটা টাইমে আসতেছে, এবং এই সবগুলো কি তুমি সিনক্রোনাইজ করে বলটা ক্যাচ করতেছো, বা বলটার সাইজটা কত বড়। বাট যারা আসলে অ্যাকচুয়ালি অবনর্মাল হয়, বা যারা আসলে নিজের দৈনন্দিন জীবনের সিম্পল কাজগুলো করতে পারে না, ওদের প্রবলেমটা কি হয়, ওরা আসলে একসাথে এতগুলা জিনিস আসলে মেজার করতে পারে না। সাপোজ ধরে নাও, ও চিন্তা করতেছে যে বলটা আসতেছে, হ্যাঁ, বলটা কত বড়, ওটা ভাবতে ভাবতে বলটা হচ্ছে চলে আসছে, আর বলটা ধরতে পারে না। অথবা ওই যে এটা চিন্তা করে যে বলটা কত দূরত্ব থেকে আসতেছে, ও তখন টাইমটা মেজার করতে পারে না। বা টাইমটা মেজার করতে পারলে ও আসলে স্পিডটা মেজার করতে পারে না। ওই জন্য এই ঘটনাগুলো হয়। ওই জন্য এখন দেখো, আমি যদি একটা সিমুলেশন করি, বা সিমুলেশনের মাধ্যমে একটা জিওমেট্রি জিনিসটা এরকম, যে আমাকে আসলে যখন আমি কোনো কিছু ডিজাইন করতেছি, ভার্চুয়ালি ক্রিয়েট করতেছি, ওখানে আমাকে আসলে সিমুলেট জিওমেট্রি করতে হয়, যে এই জিনিসগুলোকে সিনক্রোনাইজ করতে হয়, টাইমটা কত হচ্ছে, স্পিড কত হচ্ছে, ডিস্টেন্স কত হচ্ছে, সাইজটা কত বড়, এই সব কিছু আসলে মেজার করতে হয় আমাকে। এখন তোমার সুবিধা অসুবিধা পড়বা, সুন্দর করে লেখা আছে অনেক বই দেখবা, যে মেডিকেল সায়েন্সে ব্যবহার করা হয়, ড্রাইভিং এ ব্যবহার করা হয়, এয়ার ড্রাইভিং এ ব্যবহার করা হয়, বিভিন্ন যদি যুদ্ধের ট্রেনিং এ ব্যবহার করা হয়, এডুকেশন সেক্টরে যেমন ভার্চুয়ালি পড়ানো হচ্ছে। অসুবিধা কি? এই যে মানুষ অনেক বেশি ডিভাইস এর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, মনুষ্যত্বহীন হচ্ছে, তারা কল্পনা নির্ভর হয়ে যাচ্ছে, তাদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। তো এই টাইপ জিনিসগুলো দেখবে যে বই সুন্দর করে লেখা আছে। তো এই যে পরীক্ষা হলে যেটা কোশ্চিন আসে, যে ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে, ব্যাখ্যা করো, বা গ নাম্বার বা ঘ নাম্বারে তুমি কি করবে, সংজ্ঞা দিবা, উপাদান দিবা, এর সুবিধা অসুবিধা ব্যাখ্যা করবো। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেন দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিছুই না, নর্মালি হলো ইন্টেলিজেন্স মানে কি, আমাদের বুদ্ধিমত্তা, মানে কি আমাদের ব্রেন। সো আমরা এমন একটা ব্রেন বানানোর ট্রাই করতেছি, আমাদের যে ব্রেনটা এটা তো আমাদের ন্যাচারাল, এটা আমাদের ন্যাচারাল, বাট আমরা এমন একটা ব্রেন বানাবো যেটা আসলে ন্যাচারাল নয়, যেটা হলো আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল, এখান থেকে কনসেপ্ট আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আর্টিফিশিয়াল ব্রেন। তার মানে আমি এমন একটা ব্রেন বানাবো যে ব্রেনটা আসলে হিউম্যান ব্রেনের মতো কাজ করবে,
এভাবে যে আমি যে কোনো একটা ব্রেন বানাতে পারি, এটাকে আমরা বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক সেম ভাবে বই সুন্দর করে সুবিধা লেখা আছে, অসুবিধা লেখা আছে, পড়ে নিবা। And বর্তমান যুগটা তো এর উপরেই চলতেছে, এআই দিয়েই তো সিম্পল কাজ হচ্ছে, এবং আগামী 5 বছর পরে দেখবা সবকিছু আসলে এআই বেসড হয়ে গেছে। হ্যাঁ, আমি এটাকে আরেকটু সিম্পল এক্সাম্পল দিই। এখন দেখবা যে নর্মালি এখনকার সিনারির কথা যদি আমি বলি, তোমরা দেখবা যে তুমি যদি রাস্তায় যাও বা বাজার বা বাজার, সব ধরনের বাজার করতে গেছো কোনো একটা দোকানে। সো একজন বাজার যে রাস্তায় একজন সবজি বিক্রেতা, ধরে নাও একজন সবজি বিক্রেতা আছে। এখন একজন সবজি বিক্রেতা কতটা শিক্ষিত আমি জানি না, বাট সাপোজ ধরে না তুমি ওখানে যাই যে কোনো একটা প্রোডাক্ট কিনো, তুমি যদি ওকে 100 টাকা দাও, আর তোমার যে 60 টাকা হয়, ও তোমাকে 40 টাকা ব্যাক দেবে। এবং আমি বলতেছি না যে ও আসলে লেখাপড়া করছে, বাট বর্তমান যুগে ওকে যদি টিকে থাকতে হয়, তাকে তাহলে ওকে এটা জানতে হবে যে আর কিছু পারে না পারে, তাকে যোগ বিয়োগ জানতে হবে, যে হ্যাঁ আমাকে কত টাকা দিচ্ছে, আমাকে কত টাকা ব্যাক দিতে হবে। এমনটা না যে সে এই জিনিসগুলো সে স্কুল কলেজে শিখে আসছে বা স্কুলে পড়ছে বা প্রাইমারিতে পড়ছে, এমনটাও না। সে আসলে কি বাস্তব লাইফ থেকে শিখছে। তার মানে এমন একটা যুগ যেখানে তুমি যোগ বিয়োগ গুণ ভাগ হয়তো নাও করতে পারো, সমস্যা নেই, কারণ এটা আমার লাগতেছে না রিয়েল লাইফে। যোগ বিয়োগ তো লাগতেছে, তোমাকে দিতে হচ্ছে নিতে হচ্ছে। ঠিক সেম ভাবে আগামী 10 বা 15 বছর পরে এমন একটা যুগ চলে আসবে যখন আসলে পুরোটা এআই বেস হয়ে যাবে। তার মানে কি, তুমি সায়েন্স স্টুডেন্ট হও, আর্টস স্টুডেন্ট হও বা কমার্স স্টুডেন্ট, আসলে মেটার করে না। তোমাকে এটার উপর একটা বেসিক আইডিয়া থাকতে হবে যদি তুমি ওই যুগে সার্ভাইভ করতে চাও, এবং তুমি এটা অ্যাডাপ্ট করে নিবা। ওকে। সো কি বললাম, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে কোশ্চেন আসে ঘর নম্বরের জন্য, সংজ্ঞা পড়বা, এর সুবিধা বলবা, অসুবিধা বলবা, ব্যবহার বলবা, তাহলে হবে। ওকে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, রোবোটিক্স। এখান থেকে অনেক কোশ্চেন হয়, বোর্ড কোশ্চেন। রোবোটিক্সে কি সংজ্ঞা পড়বা, উপাদানগুলো কি। একটা রোবট, সব ধরনের রোবট, রোবটের জন্য ওই দেখো রজনীকান্তের মুভি আছে আমাদের, রোবট বা রোবট 2.0। ওখানে তবে কি একটা রোবট যে বানানো হবে কি, অবশ্যই পাওয়ার সিস্টেম থাকতে হবে, বডি থাকতে হবে। অ্যাকচুয়েটরটা বলে দিই আমি। অ্যাকচুয়েটর হচ্ছে একটা রোবট যদি থাকে, এই রোবটের যে হাত বা যে পা থাকে, এই পোর্শন গুলো কি ভাঁজ করা যায়। হ্যাঁ, ভাঁজ করা যায়, এবং প্রত্যেকটা পোর্শন অ্যাকচুয়ালি একটা পোর্শন থেকে আলাদা। হুম। আর এই যে ভাঁজ করা, এই যে হাত পা, এগুলোকে বলা হচ্ছে অ্যাকচুয়েটর। এবং অবশ্যই কি ব্রেন থাকতে হবে, ফিলিংস থাকতে হবে। ফিলিংস বলতে আসলে ওই ফিলিংস না, হিউম্যান ফিলিংস এর কথা বলতেছি না আমরা। আমি বলতেছি যে তার আশেপাশে কোনো ঘটনা ঘটলে সে যেন আসলে ফিল করতে পারে আসলে কি ঘটতেছে। আবার ম্যানিপুলেশন অ্যাবিলিটি থাকতে হবে। ম্যানিপুলেশন বলতে কি, তাকে যদি ইনস্ট্রাকশন দেওয়া হয় যে এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের সরাই তুমি এখানে রাখো, তার মানে সে আসলে সরাচ্ছে, ম্যানিপুলেট করতেছে বা পরিবর্তন করতেছে। তো এই কোয়ালিটি একটা রোবটের মধ্যে থাকতে হবে। অবশ্যই আবার সুবিধাগুলো অসুবিধাগুলো পড়ে নেব। ওকে। আর এর পরের কোশ্চেন, ক্রায়ো সার্জারি। এটা একটা চিকিৎসা পদ্ধতি। হ্যাঁ, চিকিৎসা পদ্ধতি। এখন ক্রায়ো সার্জারিতে কি করা হয়? ক্রায়ো সার্জারিতে নর্মালি এখানে সংজ্ঞা পড়বা, এখানে কোশ্চেন আছে যে চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো। তো ক্রায়ো সার্জারিটা কি মিন করে দেখো, আসলে নর্মালি এখন সাপোজ তোমার বডি, এটা তুমি, তোমার এটা হলো একটা হাত, হাতের এই একটা পোর্শন যখন মনে হয় ক্যান্সার হয়ে গেছে। সো এই ক্যান্সারের এই সেলটাকে নষ্ট করার জন্য আমরা আসলে হাত কাটি না বা বড় ধরনের অপারেশন করি না। আমরা কি করি, বডির কোন একটা পার্টে ক্ষুদ্র একটা অংশ ফুটা করি, এবং ওর ভিতর দিয়ে আমরা আসলে আমাদের যে ডিজিটাল যে ডিভাইসটা আছে ওটা পাঠিয়ে দিই। পাঠিয়ে দেওয়ার পরে কি করি, ওই পোর্শনটাকে ফ্রিজ করে দিই, মানে কি ওখানকার টেম্পারেচারটা আমার মাইনাসে নিয়ে যায়, মোটামুটি 41 ডিগ্রি সেলসিয়াস থেকে -196। তাহলে কি হয়, এই জিনিসটা পুরো জমে যায়। কি হয়, জমে যায়। নর্মালি ফ্রিজের কথা বলি, আমাদের যে ফ্রিজগুলো আমরা ইউজ করি, ফ্রিজে কি হয়, লো টেম্পারেচার রাখি, মাইনাসে বা 10-এ। এবং এই লো টেম্পারেচার আসলে ব্যাকটেরিয়া ভাইরাস কি থাকে না, অ্যাক্টিভ থাকতে পারে না, ওগুলো কি সবগুলো মারা যায়। ঠিক সেম ভাবে আমি এই অংশটাকে যদি ফ্রিজ করে যাই, মাইনাস টেম্পারেচার নিয়ে যাই, তাহলে ওই যে সেলগুলো, এখানে আসলে বায়োলজির কথা বলতেছি, ওই যে ছোট ছোট সেলগুলো আছে, ওই সেলগুলো আস্তে আস্তে মরে যায়, বা আস্তে আস্তে আমার ব্লাড সেলের সাথে মিশে যায়, এবং এগুলো আসলে নিষ্ক্রিয় হয়। এখন অনেক সময় বলা হয় যে স্যার, একটা সেল আছে এবং ওটা হলো এফেক্টেড একটা সেল, কিন্তু ওটা আমার ব্লাডে থাকে যাচ্ছে, তাহলে ওটা আমার ক্ষতি করতেছে কিনা। তো নর্মালি যখন একটা সেল থাকে, সেলটা যখন আমাকে ফ্রিজ করা হয়ে যাচ্ছে বা নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে, ওটা ব্লাডে থাকলে বা তোমার বডির মধ্যে থাকলে কোনো প্রবলেম নাই, কারণ ওটা আসলে কোনো ইফেক্টিভনেস নেই, ওর ও আসলে নিষ্ক্রিয় হয়ে গেছে। ঠিক আছে। সো জিনিসটা হচ্ছে, তার মানে কি, আমার বডির মধ্যে কোনো একটা কোষ আছে বা ব্যাকটেরিয়া আছে বা কোনো একটা ক্যান্সার হয়েছে, ওটা আমি কি করলাম, ওই যে পোর্শনটুকু, যে অংশটুকু, যে সেলগুলোর মধ্যে আসলে ক্যান্সার গুলো হয়েছে, আমি ওটাকে ফ্রিজ করলাম ওই পোর্শনের এরিয়াটা, এবং আস্তে আস্তে ওটা যখন জমে গেল বা জমে কভার করে কাঠ হয়ে গেছে, তখন আমি বের করে নিলাম, অথবা ব্লাড সেলেও মিশে যাইতে পারে, এবং এইভাবে ওই ক্যান্সারটা কি হচ্ছে, ধ্বংস করা হচ্ছে। এবং এই যে প্রসেসটা, এই প্রসেসটাকেই বলা হচ্ছে ক্রায়োসার্জারি। পরীক্ষার খাতে এই জিনিসগুলো লিখবো, বই একটু রিডিং পুরো সুন্দরভাবে লেখা আছে। এবং এখানে কি কি গ্যাস ব্যবহার করা হয়, এর সুবিধা কি অসুবিধা কি, এই জন্য এক্সপ্লেন করতে হবে, যে গ নাম্বার অথবা ঘ নাম্বারের যে কোশ্চেন গুলো আসে।
ওকে, এরপর দেখো বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স কি বলতেছে? বায়োমেট্রিক্স যেটা আছে এটা আসলে মনে রাখবা, কোন একটা পার্সনকে যদি ইউনিকলি আইডেন্টিফাই করতে হয়, আইডেন্টিফাই সাপোজ ধরে নাও কোনো একটা ব্যক্তিকে আমি কি করব, ইউনিকলি আইডেন্টিফাই করব, সেক্ষেত্রে আসলে বায়োমেট্রিকটা কাজ করে। বায়োমেট্রিক দুই ধরনের হয়, একটা হলো ফিজিক্যাল, একটা হলো বিহেভিয়ার। ফিজিক্যাল কি? ফেস রিকগনাইজেশন, যেমন ফোন ইউজ করি আমার ফেস লক, হ্যাঁ, এটা হচ্ছে বায়োমেট্রিক। বা ফিঙ্গারপ্রিন্ট, যেমন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তুমি কলেজে ঢুকতেছো বা কলেজ থেকে বেরোচ্ছে। বা হ্যান্ড জিওমেট্রি, তোমার কি পুরো হাতের যে ছাপটা আছে। অথবা আইরিশ, তোমার চোখের রেটিনা স্ক্যান, বিভিন্ন ব্যাংকে দেখবা যে সিকিউরিটির জন্য রেটিনা স্ক্যান করে। বা হাতের পুরো হাতের ছাপটা নেয়, জিওমেট্রি। তো এই সবগুলাই হচ্ছে বায়োমেট্রিক্স আন্ডারে। আর বিহেভিয়ার কি? সিগনেচার, সাপোজ ধরো আমার যে সিগনেচারটা আছে, সাপোজ ধরো এই সিগনেচারটা তুমি হয়তো হয়তো কপি করতে পারো, সাপোজ ধরো তুমি সুন্দর করে কপি করলো এখানে। এখন প্রবলেম হচ্ছে এটা তুমি যতই সুন্দর করে আমার সিগনেচারটা কপি করো, আমার হাতে যে স্পিডটা অথবা আমি যতটা প্রেশার দিয়ে আসলে আমি লিখতেছি, এটা তুমি কোনো ম্যাচ করতে পারবে না। আবার দেখো কি স্ট্রোক, আমি কিবোর্ড কত স্পিড টাইম টাইপ করতেছি বা কিভাবে টাইপ করতেছি, ইনফ্যাক্ট আমার ভয়েস যেটা আছে, যে আমি কথা বলতেছি, এই জিনিসগুলো আসলে বিহেভিয়ারের মধ্যে পড়ে। এবং এগুলা দিয়ে আসলে কি আমার বায়োমেট্রিকের কাজটা করা হয়। অথবা আমি কি করতে পারি, আমার হলো ইউনিক নিজে আইডেন্টিফাই করতে পারি। বা কোথাও আমি ভয়েস, যেমন আমাদের মোবাইল ফোন অনেক সময় ভয়েস দিয়েও খোলে, ঠিক আছে, তো এগুলো সবগুলো বায়োমেট্রির মধ্যে পড়ে। বায়োমেট্রিক পরে যেটা আসতেছে সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এটা তোমার পরীক্ষা হলে খুবই উলটপালট করো। সেটা হচ্ছে বায়োমেট্রিক কি জিনিস আর বায়ো ইনফরমেটিক্স কি জিনিস। সো দেখো, ইনফরমেটিক্স এর প্রথম যে ওয়ার্ডটা সেটা হলো বায়ো, তার মানে কি এটা আসলে বায়োলজির সাথে রিলেটেড। আর ইনফরমেটিক্স হচ্ছে ইনফরমেশন। তা আমি বলবো যেখানে আসলে বায়োলজিক্যাল ইনফরমেশন গুলো স্টোর করা হয়, সেটাই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এখন দেখে নাও, নর্মালি সাপোজ তুমি এখন অসুস্থ হয়ে গেছো, কোথায় যাবা? ডাক্তারের কাছে যাবা, প্রেসক্রিপশন করে দেবে, মেডিসিন নেবা। বাট এমন একটা যুগ চলে আসবে ভবিষ্যতে, যেখানে তোমার বায়োলজিক্যাল তোমার বডির যত ইনফরমেশন গুলো আছে সবগুলো আমি কি করবো, একটা পেন ড্রাইভে স্টোর করবো। হুম, এবং আমার কম্পিউটার থাকবে, কম্পিউটার আমার সফটওয়্যার থাকবে। এবং এই পেন ড্রাইভটা যখন আমি কম্পিউটারে অ্যাটাচ করব, তখন আমাকে শো করে দেবে যে তোমার বডির মধ্যে আসলে কি কি আছে আর কি কি নাই, এবং তোমার বডির জন্য আসলে কোন কোন মেডিসিন গুলো প্রয়োজন। হ্যাঁ, ডিরেক্টলি ওরাই বলে দিবে, পুরো সফটওয়্যার তোমাকে ক্লিয়ার করে দিবে। তখন আমার কি হবে না, এই এত বারবার ডাক্তার কাছে যাওয়ার দরকার পড়বে না, ওই সফটওয়্যার থেকে আমি বলে দিতে পারবো আসলে কি কি লাগতেছে। আমরা কি বলবো, যে যেখানে আসলে বায়োলজিক্যাল ইনফরমেশনের কথাবার্তা বলা হয় বা আলোচনা করা হয়, সেটাই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। আর বায়োমেট্রিক্স কি জিনিস? কোন একটা ব্যক্তিকে যে ইউনিকলি আইডেন্টিফাই করতে বলা হয়, তখন আমরা আসলে কি ইউজ করতে, কি করবো, বায়োমেট্রিক্স ইউজ করবো। ওকে, ঠিক সেম ভাবে সুবিধা অসুবিধাগুলো পড়ে নিও। ওকে, আর ইম্পর্টেন্স টপিক হচ্ছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এ কি করা হয়, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এ আমরা আসলে সুপার হিউম্যান বিং বানানোর ট্রাই করি। সুপার হিউম্যান বিং কিভাবে দেখো, সাপোজ ধরে নাও তোমার কয়েকজন ফ্রেন্ড আছে, তোমাদের যে গ্রুপ গুলো আছে, গ্রুপের মেম্বার গুলোর কথা চিন্তা করো, যে চারজন ফ্রেন্ড আছে এখানে। এখন ধরে নাও চারজন ফ্রেন্ডের প্রত্যেকের কিছু না কিছু কোয়ালিটি আছে। সাপোজ ধরে নাও কে কেউ লেখাপড়ায় ভালো, কেউ খেলাধুলায় ভালো, কেউ মিউজিকে ভালো, বা কেউ অন্য কোনো এক্সট্রা কারিকুলামে ভালো। তো আমি এখানে কি করব, আমি চাচ্ছি যে এর একটা ডিএনএ নিচ্ছি, এটা ডিএনএ নিচ্ছি, এটা ডিএনএ নিচ্ছি, এবং এটা ডিএনএ নিচ্ছি। এবং প্রত্যেকের ডিএনএ একটা নির্দিষ্ট পোর্শন আমি কাট করলাম, কি করতেছি, কাট করতেছি, এবং কাট করার পর আমি নতুন একটা ডিএনএ জেনারেট করলাম। যে ডিএনএতে কি হচ্ছে, ওই যে চারজন ব্যক্তির কথা বলছিলাম, ওই চারজন ব্যক্তির প্রত্যেকটা ডিএনএর কিছু না কিছু অংশ আছে। হুম, এটা হচ্ছে সেই ডিএনএটা ধরেন। এখন এই ডিএনএ তে আমি যদি যদি নতুন আরেকটা হিউম্যান বিং জেনারেট করতে পারি, তাহলে ওই ব্যক্তির মধ্যে স্টাডি, তারপরে খেলাধুলা, মিউজিক অথবা এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটি গুলো আছে, সবগুলো কোয়ালিটি পাওয়া যাবে। তো এটাই হচ্ছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর কাজ, যেখানে আসলে আমি কি করতেছি, ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অলওয়েজ নতুন কিছু ইনভেন্ট করা ট্রাই করতেছি। এখন দেখো, এখান থেকে আরেকটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা আসলে বায়োলজিক্যাল একটা কোশ্চেন, যে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং কিভাবে কাজ করে ব্যাখ্যা করো। তো তুমি কি করবো, সাপোজ একটা কোনো একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া আছে, ওখানে আমি একটা ডিএনএ নিলাম। ডিএনএ কাট করার পরে সেকেন্ড পিকচার দেখাবো, যে ডিএনএ কোনটা পোর্শন আমি কি করতেছি, কাট করতেছি। কাট করার পরে আমি এই যে কাটিং যে পোর্শনটা আছে, এই পোর্শনে অন্য কোনো একটা ব্যক্তি বা অন্য কোনো একটা পার্সনের একটা ডিএনএ অ্যাটাচ করলাম, এবং এগুলা পরবর্তীতে রেপ্লিকা তৈরি করলাম। এবং এটাই হচ্ছে প্রসেস জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর। ওকে, এরপর টপিকে দেখো ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি হচ্ছে কি, তোমার আসলে এটা ন্যানো ডিভাইস নিয়ে কাজ করে।
ন্যানো ডিভাইস নিয়ে কাজ করে। দেখো, আমাদের যে বর্তমানে যে ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করতেছে, এগুলো আগে কি ছিল, এত ছোট ছিল, অনেক বড় ছিল। ইনফ্যাক্ট পৃথিবীর প্রথম যে কম্পিউটারটা ছিল ওটা ছিল একটা 2 রুমের সমান, এবং ওর ক্যাপাসিটি ছিল এক্সাক্টলি আমার মনে নেই, হয়তো 1 MBর মতো। তার মানে কি, ইমাজিন করো, একটা কম্পিউটার যেটা আসলে 2টা রুমের সমান এবং ওর ক্যাপাসিটি হচ্ছে 1 MB। আর এখন আমাদের ছোট যে মোবাইল ফোনগুলো ইউজ করতেছি বা কম্পিউটার ইউজ করতেছি, এখানে আমরা কত বড় বড় জিবি টেরাবাইট পর্যন্ত পাচ্ছে। সো এই জিনিসগুলো সবকিছু সম্ভব হয়েছে ন্যানো টেকনোলজির মাধ্যমে। তার মানে কি, যেখানে টেকনোলজির ন্যানো ভার্সন, মানে ক্ষুদ্রতে ক্ষুদ্র ভার্সন নিয়ে কাজ করা হয়, সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। এটা হলো ফিজিক্সের একটা পার্ট। ফিজিক্সে তোমার পড়ছো যে 10⁻⁹ পড়ছো না ন্যানোমিটারে? ওকে। সো এই জিনিসটা হচ্ছে ন্যানোমিটার মিন করতেছে। এখানে এবার দুই ধরনের হয়, বটম আপ আর হলো টপ ডাউন। টপ ডাউন। বটম আপ কি হয়, যেখানে নিচ থেকে উপরের দিকে কাজ করা হয়, এবং টপ ডাউনে কি হয়, কাজগুলো উপর থেকে নিচে দিকে করা হয়। ওকে। ঠিক সেম ভাবে এখানে যদি আমি তারপরে সুবিধা অসুবিধার কথা বলে যাই, যে আমাদের যে ফুয়েল সিলে ব্যবহার করা হয়, এনার্জিতে ব্যবহার করা হয়, মোটর ইঞ্জিনে ব্যবহার করা হয়, ইয়ারে ব্যবহার করা হয়, ফুডে ব্যবহার করা হয়, টিভিতে ব্যবহার করা হয়, মেডিকেল সায়েন্সে ব্যবহার করা হয়। তো দেখবে যে তোমাদের বই যখন রিডিং পড়বো, ওখানে দেখবে যে ন্যানো টেকনোলজির অনেক সুবিধা অসুবিধা বইয়ের সুন্দর করে লেখা দেওয়া আছে। তো তার মানে কি, এই চ্যাপ্টারে শুধুমাত্র ফার্স্ট কাজ হচ্ছে আমার এটা, যে প্রত্যেকটা সংজ্ঞা পড়া, ন্যানো টেকনোলজি বলো, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বলো, এবং এর সুবিধা অসুবিধা পড়া, এবং কিছু কিছু জায়গায় দেখবে যে উপাদান আছে, তো উপাদানগুলো পড়া। তাছাড়া এখানে তেমন কিছু আর নাই। আমি কিছু বোর্ড কোশ্চেন দেখা যাতে তোমাদের সুবিধা হবে যে আসলে কোশ্চেনের অ্যান্সার গুলো কিভাবে করতে হবে। ধরে নাও, ঢাকা বোর্ডে একটা কোশ্চেন আসছে, আমি জাস্ট 23 সালে বোর্ডে দেখাইছি, তোমরা 22, 24, 19, 20 সবগুলো পড়ে নিও। এখানে বলতেছে যে নতুন জীবকোষ সৃষ্টি। এখন বলতো, নর্মাল নতুন জীবকোষ সৃষ্টি আসলে কোথায় পড়ানো হয়েছে? এটাকে আমি ভার্চুয়াল রিয়েলিটিতে পড়ছি, না বায়োমেট্রিক্সে পড়ছি, না বায়ো ইনফরমেটিক্সে পড়ছি, না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পড়ছি, না জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং পড়ছি, না ন্যানোটেকনোলজি পড়ছি? অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেখানে আমি বলছি নতুন সেল তৈরি করতেছে। তার মানে এই যে গ নম্বর যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে কি, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে। আরেকটা কোশ্চেন দেখি আমি, পরবর্তী একটা কোশ্চেন দেখি আমরা। কোশ্চেনে বলতেছে, ডক্টর জে সি দেব আছে, চিকিৎসা পদ্ধতি সে গ্রহণ করার জন্য জাপান গিয়েছিল। বিশেষ ব্যবস্থায় সে চিকিৎসা পদ্ধতি মানে চিকিৎসা পদ্ধতি বাস্তব অভিজ্ঞতা অর্জন করছে। এখন ঘটনা আমার বই, যে উদ্দীপকে ডাক্তারের প্রশিক্ষণ গ্রহণের প্রযুক্তি আছে, ভার্চুয়াল রিয়েলিটি। আবার চিকিৎসা পদ্ধতিকে তথ্য প্রযুক্তি অবদান, বা সরি, ডাক্তারের প্রশিক্ষণ গ্রহণের প্রযুক্তি, ভার্চুয়াল রিয়েলিটি। হ্যাঁ, চিকিৎসা পদ্ধতি কি হবে, অবভিয়াসলি ক্রায়ো সার্জারি। অ্যান্সার করে আসবো। ওকে। আবার দেখো, সাজ্জাদ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ধান উৎপাদন। তবে তুমি নতুন কিছু তৈরি করার চেষ্টা করছো, তোমাকে এখানে কি নিয়ে কথা বলছে, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। আবার শীতল তাপমাত্রা প্রয়োগ করে রক্তপাত ছাড়াই আঁচলে অপারেশন করলো, এটা কি হবে, ক্রায়োসার্জারি। এই যে, এটা অ্যান্সার হলো ক্রায়োসার্জারি। গবেষণা করছে, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। তার মানে ফার্স্ট গড় নাম্বার বা ঘর নাম্বার কোশ্চেন তোমার কাজ, আগে উদ্দীপক পড়ে এটা আইডেন্টিফাই করা আসলে এখানে কার কথা বলতেছে, আসলে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং কথা বলতেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলতেছে, ক্রায়োসার্জারির কথা বলতেছে, ওটাকে আগে আইডেন্টিফাই করা, দেন অ্যান্সার করা। আর পরীক্ষা তোমার প্রবলেম যেটা করা, তোমার আসলে ফার্স্টটাকে আইডেন্টিফাই করতে পারো না আসলে অ্যান্সার কি হবে, সেটা আসলে আগে করতে হবে। আরো কিছু কোশ্চেন দেখি। সাপোজ ধরে নাও, এই যে হার্টের অপারেশন করলো, লং টেনিস বল, এই বলের তুলনায় স্থায়িত্ব অনেক বেশি, তাহলে কি, বলটি তৈরি প্রযুক্তি থেকে, ওই যে ন্যানো টেকনোলজি। টেনিস বল অনেক ছোট হয়। এখন মেডিকেল কলেজে হার্টের অপারেশন অভিজ্ঞতা লাভ করছে, এ কোনটা হবে, অবভিয়াসলি ওই ক্রায়ো সার্জারি আমাদের। এরপরে দেখি আমরা চিকিৎসা পদ্ধতি, মানে যদি কোশ্চিন আসে চিকিৎসা পদ্ধতি, শীতল চিকিৎসা পদ্ধতি, ওই ক্রায়ো সার্জারি দেখা আসবো। ওকে। ডাক্তার সাহেব চেম্বারে প্রবেশ, তারপর এখন চিন্তা করো, কোনো একটা রুমে প্রবেশ বা রুম থেকে বের হওয়া, কলেজে প্রবেশ, কলেজ থেকে বের হওয়া, ব্যাংকে প্রবেশ, ব্যাংক থেকে বের হওয়া। অ্যান্সার হলো বায়োমেট্রিক। তারপর বায়োমেট্রিক কাকে বলে, সুবিধা অসুবিধা সব লেখা আছে। আবার দেখি, দৃশ্যকল্প একে কি বলতেছে, সাম্প্রতিক কালে আধুনিক প্রযুক্তির কল্যাণে পৃথিবীতে বসে কৃত্রিম পরিবেশে ভার্চুয়াল রিয়েলিটি, কৃষি ও খাদ্য প্রাণী সম্পদ উন্নয়নে বিশেষ প্রযুক্তি, কৃষি ও প্রাণী সম্পদ উন্নয়ন, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। ওকে। এরপর দেখো, গাড়ি চলাচল, অবভিয়াসলি ভার্চুয়াল রিয়েলিটি। উদ্যোগ আমি পড়ি নাই। বিশ্ববিদ্যালয়ে প্রবেশ, বায়োমেট্রিক।
মেমোরি ডিভাইস, মেমোরি খুবই ছোট, ন্যানো টেকনোলজি। উদ্দীপকে উল্লেখিত ডিভাইসটি উন্নত করা, এই যে ত্রিমাত্রিক ভার্চুয়াল রিয়েলিটি। মাস উৎপাদন, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। প্রবেশ, বায়োমেট্রিক। প্রবেশ মুখে ব্যবহৃত প্রযুক্তি, বায়োমেট্রিক। আহ গবেষণা কার্যক্রমে তথ্য প্রযুক্তির যে দিকটি প্রতিফলিত হয়েছে, প্রতিফলিত কোনটা? দিনাজপুর, আমার এলাকা। লিচু উৎপাদন করা হচ্ছে, ওই যে জেনিস ইঞ্জিনিয়ারিং। এই হচ্ছে সামারি। তো ফার্স্ট অফ অল তুমি যেটা ক্লিয়ার করতে হবে ওই মেইন মেইন কোশ্চেন গুলা, যে আমি যে শর্টকাট যেগুলো বলছিলাম। আহ কি কি লাগবে আমি কয়টা পয়েন্ট করে দিই, যে ন্যানোটেকনোলজি খুবই ইম্পর্টেন্ট, দেন জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং খুবই ইম্পর্টেন্ট, বায়োইনফরমেটিক্স ইম্পর্টেন্ট, বায়োমেট্রিক্স ইম্পর্টেন্ট, যেগুলো বোর্ড কোশ্চেন অনেকবার আসছিল, ক্রায়ো সার্জারি ইম্পর্টেন্ট, মানে এই জিনিসগুলো গ হয় জন্য, বায়ো রোবোটিক্স ইম্পর্টেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইম্পর্টেন্ট, ভার্চুয়াল রিয়েলিটি ইম্পর্টেন্ট। এগুলো শুধু ক খ এর জন্য, গ্লোবাল প্লেস। ওকে, সো এটা হচ্ছে চ্যাপ্টার ওয়ানের উপর বেসিক আইডিয়া। তোমার পরীক্ষাটা শেষ কর, দেন আমি সুন্দর করে নোট করে দেবো যে আসলে বোর্ড পরীক্ষায় কিভাবে অ্যান্সার করলে 10-এ 10 পাওয়া সম্ভব। বাট তারপরে আমি বলবো আমরা স্কিপ করার ট্রাই করবো, যদি একান্তই না পারে, সাপোজ চ্যাপ্টার 3, 4, 5 থেকে কিছু সিকিউ অ্যান্সার করার পরে আমি পারতেছি না, সেক্ষেত্রে আমরা চ্যাপ্টার 1-এ হাত দেবো। ওকে।